প্রণাম মহারাজ। জয় হো, কল্যাণমস্তু, জয় মা। নেটের মাধ্যমে আমি একটা খবর দেখলাম, বাবা ভাঙার কিছু ভবিষ্যৎবাণী। আচ্ছা আচ্ছা। যেটা লেখা আছে 2025-এ আসবে পড়বে একাধিক সুনামি। আচ্ছা। নতুন রোগ আসবে, মহামারী। আচ্ছা। বিশ্ব কাঁপবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীতে। আচ্ছা। তারপরে আরও বলেছেন, বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীতে এও বলা হয়েছে জাপানের দক্ষিণ সাগর অঞ্চলে জলের নিচে আগ্নেয়গিরি বিস্ফোরণের সম্ভাবনা আছে। আচ্ছা। তো মহারাজ, আমার বক্তব্য, এটা কি বাস্তবে সত্যি হবে, বা আমাদের কাছে কি এটা যেটা বাবা ভাঙ্গার প্রকৃত মুখের বাণী এসে পৌঁছেছে, না এটা অন্য কোনোভাবে এসেছে? এটা যদি বিস্তারিতভাবে আমাদের একটু বলেন। বা না, আমি তো এর পূর্বে তো এই বুলগেরিয়ান বাবা ভাঙ্গার সম্পর্কে, ইনি কিন্তু একজন ভদ্র মহিলা, ঠিক আছে? তো এর পূর্বে আমি তো অনেকগুলো লেকচার করেছি, তার ভেতরে হয়তো কোনো একটি আপনি শুনেছেন কিনা? আমি শুনেছি। ঠিক আছে। তো সেখানে আমি অল্প করে বলেছি ওনাকে নিয়ে যে লেখাগুলো রয়েছে, ওনার জীবনী গ্রন্থ আর কি, ঠিক আছে, অনেক ভবিষ্যৎবাণীর গ্রন্থ। এবং ওনার ভাইজি, ঠিক আছে, ওনাকে নিয়ে কিন্তু ওনার জীবদ্দশাতে লিখেছিল গ্রন্থ, ওনার জীবন কাহিনী লিখে রেখেছে, ওনার দর্শন, ওনার ভবিষ্যৎবাণী, ওনার কথন বচন, ঠিক আছে, এবং সাধন শক্তির বিষয়গুলো ওনার ভাইজি এগুলোকে লিখে রেখেছে। আচ্ছা। এটা আমি স্টাডি করে দেখলাম আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে এই যে বাবা ভাঙ্গা, বুলগেরিয়ান বাবা, ইনি অ্যাকচুয়ালি একজন সাধক ছিলেন। আচ্ছা। এটা ওখানে উঠে এসছে, এবং উনি আধ্যাত্মিক শক্তিটাকে সম্প্রচার বা প্রচার করেছেন বা বিশ্বাস করতেন কমপ্লিটলি, ঠিক আছে। এই জিনিসগুলো তার চরিত্রে ওই গ্রন্থের সাপেক্ষে এটা দেখা গেছে। আচ্ছা। আর এখানে এই যে দুটো কথা আছে এখানে, সেটা হচ্ছে যে জাপানের যে সুনামিটা আসবে বা বিস্ফোরণ ঘটবে আগ্নেয়গিরির, বলছে না, এটা তো আমি কিছুদিন আগে কিছুদিন আগে তাতসুকির কথা বলছিলাম, জাপানের একজন স্বপ্ন দেখা জ্যোতিষী, তিনি ভবিষ্যৎবাণী করেছেন 2025 সালের জুলাইয়ে ধ্বংস হয়ে যাবে। ওই যে বলেছিলাম যে জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া, তারপরে প্রশান্ত মহাসাগরের মোটামুটি বলা চলে যে একটি বিরাট অঞ্চল জুড়ে এখানে ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে জাপানের একজন ওনাকে নাম দিচ্ছে বাবা ভাঙ্গা বলে প্রচার করছে। অ্যাকচুয়ালি ওনার নাম বাবা ভাঙ্গা নয়, ওনার নাম হচ্ছে তাতসুকি, একজন ভদ্রমহিলা, উনি একজন ম্যাঙ্গা আর্টিস্ট, শিল্পী। এই দুটোকে এখন একসাথে মেলাচ্ছে। আপনার বক্তব্য শুনে এখানে যেটা বুঝলাম, যে যদি নিউজটা দেখা হয় তাহলে আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এই যে বারবার সমাজ মাধ্যমে ঠিক আছে মিলিয়ে দিয়ে একটা ইনফ্লুয়েন্স তৈরি করবার চেষ্টা করছে, একটা প্রভাব তৈরি করবার চেষ্টা করছে। বাবা ভাঙ্গা তো চলে গেছে অনেক বছর আগে। তো এখানে দেখবেন লেখাতে উঠে আসছে সংবাদ মাধ্যমে, ইন্টারনেটে, নেটে, তারা বলছে আবার বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী উঠে এলো, ঠিক আছে। এইটা তো এর আগে কি এটা জানতে পারেনি কেউ? গ্রন্থটা কেউ পড়েনি? তখন কি সেটা জানা যায়নি, বলতে পারেনি কেউ? এখন এসে হঠাৎ করে এখন বলছে আবার বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী করলেন, মানে বোঝা গেল না বাবা ভাঙ্গা কি এখন বেঁচে আছেন? এখন তো বেঁচে নেই। তার লিখিত নয়, তার ভাইজি বা অনেক বড় বড় বিজ্ঞজন গ্রন্থ লিখেছেন, সেখানে উঠে এসছে। তো অনেক আগে এই জিনিসগুলো বলা রয়েছে। এবার দেখবেন একটা জিনিস, হয়তো কোনো কথা বলা আছে, কিন্তু দেখবেন সবসময় কিছু না কিছু ক্ষেত্রে মিলিয়ে দিয়ে সমাজ মাধ্যমে একটি প্রভাব সৃষ্টি করছে, ঠিক আছে। এখানে আরেকটি প্রশ্ন আপনি রেখেছেন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে যার নামে এই সম্প্রচারটা চলছে, যার নামে এই ভবিষ্যৎবাণীগুলো চলছে, তিনি কি বাস্তবিক ওটা বলেছিলেন, নাকি কোনো সম্প্রচারকগণ এটাকে আগ বাড়িয়ে বলার চেষ্টা করছেন, প্রভাব তৈরি করবার চেষ্টা করছেন সমাজে, যেটাকে বলা হয় দুষ্প্রভাব। এখন একজন ব্যক্তি সাধক হতেই পারে, ঠিক আছে, তার জীবনীতে যতটুকু দেখা যাচ্ছে অনেক ভবিষ্যৎবাণী উঠে এসছে, যেমন বিগত দিনের যে সমস্ত ভবিষ্যৎবাণী, ঠিক আছে, সেসবগুলো অনেক জায়গায় সত্য বলে ওরা দাবি করছে, প্রমাণ হয়েছে এটা দাবি করছে।
কিন্তু এতটা নিট অ্যান্ড ক্লিন কোনো ভবিষ্যৎ প্রবক্তা সাধারণত বলেন না। আর কোনো সাধক ব্যক্তি এইরকম একের পর এক শুধু ভবিষ্যৎবাণী করে যান, এটা কোনো উচ্চকোটি মহাত্মার কিন্তু বিশেষ ধর্ম নয়। ভারতীয় সনাতন রীতিতে, ভারতীয় সভ্যতায়, ভারতীয় সংস্কৃতিতে বড় বড় মহাপুরুষ, এত বড় বড় মহাপুরুষ তো পৃথিবীর অন্য প্রান্তে খুবই কম দেখা যায়, যা এসেছে কিন্তু কম দেখা যায়। তাহলে আমাদের দেশে এত বড় বড় মহাপুরুষ রয়েছেন, এত বড় বড় যোগী, তাদের কিন্তু এত ভবিষ্যৎবাণী কিন্তু জানা যাচ্ছে না। ভারতবর্ষে অনেক বড় বড় যোগী রয়েছেন এখনো, আমি বলে দিচ্ছি, 150 বছর বয়স, 200 বছর বয়স, হামেশা চোখে দেখা যায়। তারা মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয়লাভ করেছে, তার মানে তাদের কাছে অনেক জিনিস পরিষ্কার। কখনো শুনেছেন যে এই ব্যক্তিটা এইরকম একজন যোগী, তিনি ভবিষ্যৎবাণী করেছেন? না। তবে শুনবেন, হ্যাঁ আছে এরকম দুই একজন যাদের নামে চালানো হচ্ছে, বাস্তবিক এরা ভবিষ্যৎবাণী করেনি। যেমন মনে করুন নেতাজি সম্পর্কে ভবিষ্যৎবাণী অনেক নাকি মহাপুরুষ করে গেছেন যে নেতাজি ফিরে আসবে। এবার কবে ফিরে আসবে এই সমস্ত গল্প নেই, ডেট তারিখ বলা নেই কবে ফিরে আসবে। আপনি আমি মরে গেলাম, বারবার জন্ম নিয়ে আবার ফিরে আসবো, এটা তো খুব কমন সেন্সের ব্যাপার, তাই না? এরকমভাবে বলছেন। বাস্তবিক তিনি বলেছিলেন কিনা এরকম কিছু গ্রন্থ আজকাল দেখাচ্ছে, গ্রন্থ দেখিয়ে বলছে এই দেখো আমাদের কাছে প্রমাণ আছে, এই মহাপুরুষ এই কথাটা বলেছিলেন, নেতাজি ফিরে আসবে। নেতাজি নিঃসন্দেহে একজন মহাত্মা, ঠিক আছে, ভারত স্বাধীনতার জন্য তার যে প্রধান ভূমিকা সেগুলো তো আর অস্বীকার করার কোনো জায়গা নেই। পরবর্তীকালে যে ওনার যদি আধ্যাত্মিক জীবনধারা, সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার মানে এই নয় যে শুধু ভবিষ্যৎবাণী করতেই হবে, নেতাজি আসবে, এই সুনামি আসবে, অমুক আসবে, তমুক আসবে। এগুলো এটা কি হচ্ছে? এগুলো হচ্ছে কি জানেন, এগুলো একটা প্রভাব তৈরি করা। বাস্তবিক কিন্তু নেতাজি আজকে 50 বছর ধরে আসবে আসবে করছে, কিন্তু আসেনি কিন্তু এখনো। এবার কেউ যদি বলে না উনি জন্ম নিয়েছেন ভারতবর্ষের একটি প্রান্তে, হচ্ছে, উনি বড় হচ্ছে, ঠিক অ্যাকশনটা নেবে, সময় নেবে। এইগুলো হচ্ছে এখন ইন্টারনেটের দুনিয়া, ইউটিউব দুনিয়া, সোশ্যাল মিডিয়ার দুনিয়া, ঠিক আছে? এইসব ইন্টারনেটের দুনিয়াতে এগুলো ছড়িয়ে দিয়ে একটু প্রভাব তৈরি করবার চেষ্টা করছে। যাক, আমরা কার্যতে আমরা কাজের কথায় যাই। তো সেই ক্ষেত্রে এই যে বাবা ভাঙ্গা এবং তাৎসুকি, জাপানের যে তাৎসুকি, ইনি এখানে জ্যোতিষী বলে ওনার নামে চালানো হচ্ছে। উনি কোনো জ্যোতিষী না, উনি কিন্তু কোনো জ্যোতিষী নয়। আর জ্যোতিষ আচার্য যদি হয়, জ্যোতিষী যদি হয়, তার গণনা, তার সিস্টেম আলাদা হবে। হ্যাঁ, উনি বলছেন, বা ওনার যে গ্রন্থ সেখানে পরিষ্কার উনি নিজে হাতে লিখেছেন। এই যে তাৎসুকি, যাকে নয়া বাবা ভাঙ্গা বলা হচ্ছে, জাপানের বাবা ভাঙ্গা বলা হচ্ছে, আর মূল বাবা ভাঙ্গা হচ্ছে বুলগেরিয়ান। আচ্ছা, বুলগেরিয়ান, ঠিক আছে, যেটা আগে আপনারা লেকচারটা শুনেছেন। হ্যাঁ, তাই এটাকে আবার নয়া বাবা ভাঙ্গা বলে, এর সাথে ওই বাবা ভাঙ্গা চালিয়ে দিলে বাবা ভাঙ্গার নামটা শুনে সবাই এবার ঢুকে যাবে। হ্যাঁ, টোটালি বাবা ভাঙার নামই হয়ে যায়। এখন বাবা ভাঙ্গা এখন ভীষণ পাবলিশড, তাৎসুকিও পাবলিশড, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, পাবলিশড। এবার এই তাৎসুকি নিজেই লিখেছে গ্রন্থটা, কিন্তু ওই যে বুলগেরিয়ান বাবা ভাঙ্গা, উনি তো নিজে হাতে কোনো গ্রন্থ লেখেননি, ওনার ভাইজি লিখেছে। আচ্ছা। যেটা বুঝেছে সেটা লিখেছে, যেটা শুনেছে সেটা লিখেছে। সেটাকে এক প্রকার প্রামাণ্য নথি বলা যায়, কিন্তু সেখানেও বিতর্ক থাকতে পারে। কিন্তু যেখানে তাৎসুকি স্বহস্তে লিখেছে, এই আধুনিক দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় উনি এখনো সম্ভবত বর্তমান। এই তাৎসুকি উনি 2011 সালের ভূমিকম্পের কথা, সুনামির কথা বলেছিলেন, ঠিক আছে, যে জাপানে এরকম একটি ঘটনা ঘটবে, সেটা কিন্তু একদম ডিরেক্ট। 1995 সালের মিস ডায়ানার কথা ওনার কিন্তু লিখিত আছে, একদম ডাইরেক্ট ওনার স্বহস্তে লেখা। এই জন্যে এই তাৎসুকি যে ভবিষ্যৎবাণী করছেন তার একটি গুরুত্ব আছে। কারণ ব্যাপারটি হচ্ছে, গুরুত্বটা কি 100% হতে পারে? আপনার প্রশ্ন যে এটা কি সত্যিই হবে, এই প্রশ্নটা ছিল। হ্যাঁ, তো এই তাৎসুকি উনি স্বপ্ন দেখেন। আচ্ছা, ইনি স্বপ্ন দেখেন, স্বপ্নে এই ধরনের কোনো মেগা ডিসঅর্ডার, কোনো এই ধরনের বিপর্যয়, ঠিক আছে, হ্যাঁ, এগুলো দেখেন। দেখে ওটা উনি ছবি সহ এঁকে লিখে রাখতেন তারিখ দিয়ে, মানে সালটা বিশেষ করে উল্লেখ আছে, আমি সে ছবিগুলো দেখেছি। তার মানে আর্টিস্টও ছিলেন। তার মানে উনি স্বপ্নে এগুলো দেখছেন, ওটা আর্টিস্টিক উন্নত মাইন্ড থেকে এটা কখনো কখনো রিফ্লেকশন হয়, আমি আগে বলেছি। কিন্তু তার মানে এটা নয় যে এই স্বপ্নটা আবার 2025 সালের এই জুলাই মাসে যে ভূমিকম্পটা হবে, সুনামি হবে, যেটা ওই বিগত দিনের যে জাপানের সুনামি হয়েছিল 2011 সালে, ওটা রিক্টার স্কেলে 9.0 থেকে 9.1, মানে মারাত্মক কিন্তু। আরে বাস রে। এবং তাতে কিন্তু হাজার লাখো মানুষ কিন্তু মারা গিয়েছিল, নিখোঁজ হয়ে গেছিল, ঠিক আছে, মানে কোটি কোটি টাকা তার ক্ষতির পরিমাণ দাঁড়িয়ে গেছিল।
যে ভাবা যাবে না সেটা মারাত্মক বিপর্যয়। জাপানে এটা হয় প্রায়শ। তো তার 3 গুণ হবে এটা এই 2025-এর জুলাই, এই তো সামনে তার 3 গুণ, তার 3 গুণ হবে বলছে। বিশাল, সে তো মানে বিরাট ব্যাপার। ভাবার বাইরে। তো যদি এটা হয় তাহলে মারাত্মক ক্ষতি হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে হবে কিনা। কারণ স্বপ্ন উনি তো এটা দেখেছেন, বিগত দিনে ঠিক হয়েছে, এটা যে ঠিক হতেই হবে এটা ঠিক নাও হতে পারে। তবে পরিবেশ বিজ্ঞানী যারা আছেন তারা কিন্তু একটা বিশেষভাবে ধারণা করছে একটা দুর্যোগের সম্ভাবনা আছে। এবার তারা তো আর ডেট তারিখ সহ এরকমভাবে বলতে পারেন না। দেখবে আমাদের এখানে যে বৃষ্টির পূর্বাভাস বলে দেয় না, হয় কিন্তু এই পূর্বাভাসগুলো কিন্তু বোঝা যায়, ওনাদের যন্ত্রপাতিতে ধরা পড়ে। তো সেই সূত্রে এইরকম জাপানে যে এই দুর্ঘটনা ঘটবে, তা পৃথিবীর যে ভূগর্ভে যে প্লেটগুলো আছে না, সমুদ্র তলদেশে যে প্লেটগুলো আছে, আমাদের পৃথিবীর আস্তরণ আছে না, প্লেট আছে, এই প্লেটগুলো কখন বিক্ষিপ্ত হবে, কখন নড়ে যাচ্ছে, কখন সরে যাচ্ছে, এগুলো পরিবেশ বিজ্ঞানী বা যে সমস্ত এই পৃথিবীকে নিয়ে যারা গবেষণা করছেন এই সমস্ত বিজ্ঞানীরা কিন্তু কম বেশি বুঝতে পারছে। তারা প্রতিনিয়ত গবেষণা করছে, এই প্লেটটা সরে যাচ্ছে, যদি এই প্লেটটা এভাবে সরতে থাকে তাহলে 2025 সালে গেলেই একটি মারাত্মক বিপর্যয় হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় বৈজ্ঞানিক সূত্র অনুসারে। তাচ্ছুকির এই বিষয়টির সঙ্গে পরিবেশ বিজ্ঞানীদের সামান্য কিন্তু একটি মতের মিল আছে, একেবারে নেই তা নয়। তারা সম্ভাবনা বলছেন। জাপানে অলরেডি কিন্তু সতর্কবার্তা দিয়ে দিয়েছে, জাপানের সরকার সতর্কবার্তা দিয়ে দিয়েছে, এবং ওখানকার যে পর্যটক সংস্থা, মানে যে সমস্ত বাইরের দেশ থেকে যায়, ও দেশে বিভিন্ন দেশে, ওই দেশের ভেতরে বিভিন্ন জায়গায় মানুষ ভ্রমণ করে না, বিভিন্ন জায়গায়, সেই সব ভ্রমণ পর্যটনদের সংখ্যা কমে গেছে, মারাত্মক হারে কমে গেছে এই ভবিষ্যৎবাণীর কারণে। তার মানে কম বেশি সবাই কিন্তু একটু আতঙ্কিত। এবার বিষয়টি সত্য হবে কিনা, বিষয়টি উনি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নটা সবসময় 100% হয় না। উনি কখন কোনভাবে দেখেছেন এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের শাস্ত্রে যে স্বপ্ন বিজ্ঞান রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন সব স্বপ্ন সত্যি হয় না, স্বপ্ন 5 প্রকারের স্বপ্ন আছে, ঠিক আছে? কোন সময় কখন কি স্বপ্ন দেখলে সত্য হবে এই সবগুলো নিরূপণ করতে হবে। তিথিকাল নক্ষত্র অনুসারে দেখার পরে যদি সেটা মিলে যায় তাহলে বলা যেতে পারে 100% সেই স্বপ্ন সত্য হবে। আমাদের জীবনে সেটা দেখেছি। কিন্তু এনার এই স্বপ্নটা নিয়ে সময়ের শুধু অপেক্ষা, এটা ডিরেক্ট ওনার ভবিষ্যৎবাণী নিয়ে এটা বলা যাবে না। আর আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারবো না, এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা, এটা বলা উচিত নয়। তিনি একজন ভবিষ্যৎবাণী করেছেন, সেটা নিয়ে আমি মাথা ব্যথা করছি, এটা সত্য হবে কি না হবে এগুলো আমাদের আলোচনার অ্যাকচুয়ালি বিষয়ই নয়, ঠিক আছে? কিন্তু সমাজ মাধ্যমে এত প্রভাব পড়ছে যেগুলো নিয়ে আমাদের সত্যি মুখ খুলতে হয় মাঝে মাঝে, কারণ এটা আধ্যাত্মিকতার সাথে একটু যুক্ত আছে। আর ওই যে বুলগেরিয়ান বাবা ভাঙ্গা, তিনিও বলেছেন যে 2025 সাল থেকে পৃথিবীর ধ্বংসের শুরু। এবং সংবাদ মাধ্যমে দেখবেন, ওখানে যদি আপনি দেখেন লেখাতে কম বেশি এগুলো প্রায়শ এই কথাগুলো উঠে আসছে, একই ধরনের কথা কিন্তু প্রায় দেখবেন উঠে আসছে, কিন্তু ওই বাবা ভাঙ্গা বলেই চালিয়ে দিচ্ছে। এই 2025-এ যে বিপর্যয় আসবে, ধ্বংস হবে, এ তো ওই 2025-23 সাল থেকে কিন্তু এই ভিডিও চলছে, লেকচার চলছে ওই একই কথা ঘুরিয়ে ফিরে। তা উনি বলেছেন 2025 সালের থেকে শেষ পর্যায়ে, মানে শেষ সময় থেকে, বছরের শেষ সময় থেকে ধ্বংসটা শুরু হবে। ওখানে এই যে কথাটা বলছে যে জাপানের দক্ষিণ দিকটা কি হবে, বিস্ফোরক, আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটবে, ধ্বংস হবে, এবং মহামারী আসবে বিশ্বজুড়ে। মহামারী আসবে, কোভিড-19 তো বিশ্বজুড়ে মহামারী এসেছে, এটা নিয়ে ওই বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর সাথে মেলানোর চেষ্টা করছেন। আদৌ তিনি কোভিড-19-এর কথা বলেছিলেন কিনা এইসব বিষয় নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে, খুব স্বাভাবিক না, সেরকম খবরে দেখা যায় না, মিলিয়ে দেওয়ার চেষ্টা আর কি। এইবার দেখা যাচ্ছে এই যে মহামারী কিন্তু প্রতিনিয়ত চলছে, চেক আপ কতজনের হচ্ছে, কিভাবে হচ্ছে। আমি মাঝখানে একটি সংবাদে দেখছিলাম, চায়না থেকে নাকি আমেরিকাতে 2টো জীবাণু পাঠানো হয়েছে, যার নাম ছত্রাক, ঠিক আছে? যে জীবাণু বা ছত্রাক ওইটা এই ফসলে, শস্যে আক্রমণ করবে, শস্যকে, সেই খাদ্য বস্তুকে যদি গ্রহণ করে তাহলে মানুষের এই করোনার থেকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। মানুষের এই যে করোনায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা মহারাজ,
যে ফসল বা যে ফসলটা উৎপাদন করবে চাষি, চাষি তো একা খাবে না, ওটা মার্কেটে বিক্রি করে আপনি আমি সবাই খাচ্ছি, হ্যাঁ। মারা যাবো। তাই এটা নিয়ে আবার কি, এটা লেখাটা বেরিয়েছে বটে, এখন সত্য কিনা জানি না। আজকাল সংবাদে তো নানান ধরনের কথাবার্তা আসে। এটা হচ্ছে আপনার নেট পেজ থেকে এসেছে, মানে ইন্টারনেটে যে সংবাদ পেপারসগুলো আসে আর কি, বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেই জিনিসগুলো দেখছিলাম, দেখে আমি অবাক হলাম। যাই হোক, তো এই যে মহামারীটা আসলো, কোভিড-19 যেটা আসলো, এখন আবার কোভিড-19-এর যে ভাইরাসটা এসেছিল আর কি, বা যে জীবাণুটা এসেছিল, সেটার আবার একটি মডেল এসেছে। অনেক ডাক্তারি ইন্টারভিউতে দেখছিলাম, তারা বলছে যে আবার নতুন করে আসছে ওই করোনাটা, মানে করোনার একটি ডাইমেনশন, তারই একটি বিবর্তিত রূপ এই আসছে। সেটা আবার কিন্তু কম বেশি 2-1 জনকে আক্রমণ করছে। পশ্চিমবঙ্গ এরিয়াতে কিন্তু একজন মারাও গেছে, ভদ্র মহিলা, প্রায় 43 কি 45 বছর বয়স। তাকে দাবি করা হচ্ছে বা সার্টিফাই করা হয়েছে যে করোনা ভাইরাসে মারা গেছে, মানে রিসেন্ট যে করোনা ভাইরাসের একটি রূপ এসছে। কি নামটা এসেছিল, তার মানে কম বেশি দেখা যাচ্ছে যে এটা কিন্তু আবার নতুন করে ফিরে আসছে। আবার দেখা যাচ্ছে যে আরো নতুন নতুন রোগ আসছে পৃথিবীতে। অ্যাকচুয়ালি দেখা যায় সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে আছে। মহামারী কম বেশি ইন্টারনালি চলছে, প্রত্যেক মানুষই কিন্তু রোগাক্রান্ত, রোগ ব্যাধিতে আক্রান্ত, এবং অনেক ছোঁয়াচে রোগ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তো মহামারী কম বেশি চলছে। এবার কোভিড-19-এর মতো যে ভয়ানক প্রকাশ্যে আসা যেটা, সেটা 2025-এর দিকে এই যে মহামারী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এই ধরনের যে ভবিষ্যৎবাণীগুলো, অ্যাকচুয়ালি যতটুকু জানা যায় এরকম কোনো ইঙ্গিত বাবা ভাঙ্গার দর্শনে, মানে ওনার প্রথম বচনে বা ওনাকে নিয়ে যে লেখা আছে, সেখানে এই জিনিসগুলো ফুটে বেরিয়েছে। এবং একটা জায়গায় দেখেছি বাবা ভাঙ্গা প্রসঙ্গত কথা, যেটা বুলগেরিয়া, আপনি বলছিলেন যে কথাগুলো কি সত্যি না মিথ্যা। যদি এই গ্রন্থটাকে অনুধান করা হয়, তাহলে ওখানে দেখা যাচ্ছে ওনার ভাইজি ওনাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনাকে এই কথাগুলো কে বলে, আপনি কিভাবে বলেন মানুষের কথা, মানুষের মনের কথা কিভাবে দেখেন, বোঝেন? তো বলছে আমাকে একজন বলে যায়, একটা কথা আছে, আর ওই কথা শুনে আমি বলে দিই। বলে সে ভাষাটা কি? বুলগেরিয়ান ভাষা। বুলগেরিয়ান ভাষায় আমাকে বলে, আমি সেটা বলে দিই। আচ্ছা, আপনি গেলেন তো, এটা আপনাকে বলছে, আপনাকে দেখে টেকে কিছু না, আপনি সামনে গেলে ওই কথাটা আসবে, তখন আপনার সম্পর্কে এটা বলে দেবে। এবার বলছি সেটা কেমন দেখতে? বলছে সেটা হচ্ছে, মনে করো যে বায়ুর ভেতরে, হ্যাঁ, শূন্যে বা জলের উপরে, এরকম ভাবে বলা হয়েছে যে ছোট ছোট জ্যোতির পুঞ্জ যেরকম ভাসে, ওই রকম ভাবে তার রূপ আকৃতি এরকম করে আসে। এটা কি জানেন? এইসব জিনিসগুলো আধ্যাত্মিক জগতের ভেতরে আছে। যখন মানুষের মাথার সার্কিট খুলে যায়, ঠিক আছে, যোগীদের সার্কিট খুলে যেতে থাকে, হাজারখানা পাপড়ির কথা বলা আছে না, সহস্রদল পদ্মের কথা বলা আছে না, হ্যাঁ, বলে না যোগীরা সহস্রদল পদ্মের সাধনা করছেন বিষয়টি। তাই যার একটি পদ্ম খুলে যাবে, একটি পাপড়ি খুলে যাবে, একটি পাপড়ি খুলে গেলে তখন ডিভাইন নলেজ আসতে শুরু করে। দুটো খুললে সেরকম আসবে, তিনটে খুললে সেরকম আসবে। এইভাবে যখন হাজার যায়, তখন এরকম দূর ভবিষ্যৎ, ঠিক আছে, অতীত বর্তমান সবকিছু দেখা যায়। তখন তার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। এখন উনি যে বিষয়ে বলছেন এবং যেভাবে উনি কথন বচন করছেন, উনি যে স্থানে থাকতেন একটি কুটিয়া করে, মানে ওনার যে বাসস্থানটা ছিল, উনি বলছেন এটা 1000 বছর আগের সভ্যতা। এইখানে মন্দির ছিল, মন্দির মানে ওনাদের যে সভ্যতার যে মন্দির, সে মন্দির ওখানে ছিল, এবং কালীচক্রে তা এখানে বিনষ্ট হয়ে গেছে, চাপা পড়ে গেছে। এখানে বড় বড় মহাত্মারা এসেছিলেন, আজ তারা আছেন, এরকম কিছু ওনার কথন বচনে, ওনার দর্শনে, গ্রন্থে উঠে এসেছে। তো ওই জিনিসগুলো যদি অধ্যয়ন করে, তাহলে দেখা যায় যে উনি অ্যাকচুয়ালি সাধক মানুষ। এবং ওনার ভাইজি বলছে যে এইরকম জায়গায়, কষ্টশূন্য জায়গা, এখানে থাকার কি দরকার, একটা ভালো জায়গায় গিয়ে আপনি থাকুন না। বলছে না না, এখানে থাকার কারণ আছে, এটা পবিত্র স্থান। তার মানে উনি পবিত্রতার প্রতি কি করছেন, ধ্যান দিচ্ছেন, আধ্যাত্মিকতার প্রতি ধ্যান দিচ্ছেন। অ্যাকচুয়ালি উনি আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, যতটুকু লেখনীতে জানা যায়। এবার একজন আধ্যাত্মিক ব্যক্তির ভেতরে এই সার্কিট যখন খুলে যাচ্ছে, পদ্ম পাপড়ি খুলে যাচ্ছে, তখন অনেক কিছু রিফ্লেকশন আসে, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শোনা যায়। এটা হয় স্বাভাবিক। এটা সাবকনসিয়াস মাইন্ড থেকে হয়, মানে অবচেতন মনে, মানে মাইন্ডটা অনেক উপরে উঠে যাচ্ছে। যদি মাইন্ডটা কসমিক মাইন্ডে যায়, তাহলে বিশ্বজগতে সবকিছু জানা যায়। কিন্তু উনি যেভাবে বলছেন, সেটা কিন্তু বিশ্বজ্ঞান নয়, বিশ্বজ্ঞান নয়। ওনার কাছে মেসেজ আসছে, কিন্তু বিশ্বজ্ঞান আলাদা জিনিস, এটা বিশ্বরূপ।
ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে দেখাচ্ছেন বিশ্বরূপ, ঠিক আছে, বিষয়টি এরকম না। ওনার জ্ঞানটা একটা জায়গা পর্যন্ত আছে, সেটা আধ্যাত্মিক জ্ঞান, কিন্তু পরিপূর্ণ যে জ্ঞান আমাদের ভারতবর্ষের যে মহাযোগীরা, ত্রিকালদর্শী যে সমস্ত মহাপুরুষ অবতার পুরুষ যারা আছে, তাদের যে নলেজটা, সেই নলেজের সাপেক্ষে আমি যতটুকু স্টাডি করে দেখেছি সেটা এর সাথে তুলনা করা যাবে না। ইনি একটা শক্তির দ্বারা আবদ্ধ হয়ে আছেন, একটি শক্তি ওনাকে কি করছে, চালাচ্ছে, লিড করছে, এরকম কিছু ব্যাপার। কিন্তু ওনার হাতে উনি আবার এও বলছেন যে আমি ডাকলে উনি আবার আসবেন, আমি ওনাকে ডেকে আনতে পারি, বিষয়টি এরকম। কিন্তু আমাদের যে যোগ সিদ্ধান্তে বা আমাদের ভারতীয় আধ্যাত্মিক যে শক্তির যে প্রেক্ষাপট, মহাপুরুষরা যেভাবে বলেন কখনো তাদের যে শক্তিটা, তাদের যে প্রভাব, তাদের যে চিন্তা শক্তি এবং জ্ঞান, সেখানে ওনার দর্শনের সাথে কিন্তু একটু ফারাক আছে। যেমন আমাদের এখানে অনেক তান্ত্রিক আছে, অনেক জ্যোতিষী আছে, বা অনেক ছোটখাটো সাধক আছে, ভর ভর করে আপনি বলছিলেন মাঝখানে, তো এই তারা দেখবেন যে বলে দিচ্ছে তোর অমুক হচ্ছে, তোর অমুক হচ্ছে, অমুক হচ্ছে, তোর এটা হবে, সেটা হবে, এই যে জিনিসগুলো, ওখানেও একটা অদ্ভুত সার্কিটের খেলা চলছে, মস্তিষ্কের কোষের খেলা চলছে। এবার সে তখন ভাবছে বোধহয় এরকম কিছু ব্যাপার ঘটে যাচ্ছে। এটা সাধনার চূড়ান্ত পর্যায়ে নয়, এটা মোট কথা এটা সাধনার চূড়ান্ত জায়গা নয়। সেখান থেকে এই সমস্ত যে বাবা ভাঙ্গা বা জাপানের যে তাৎসুকি বা বুলগেরিয়ান বাবা ভাঙ্গা যে সমস্ত বলেছেন বা করেছেন, সেখানে একটি রেজোনেন্স তাদের কাছে এসেছে বা আসতো বা আসে, একটি রেজোনেন্স, অনুরণন আসছে। কি? একটি ভূত ভবিষ্যতের একটি অনুরণন আসছে। আপনি তার সামনে গেলেন, একটা জিনিস তার কাছে খুলে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু যেটা বিশ্ব জ্ঞান, অনন্ত যে জ্ঞান, ঠিক আছে, সেটা তো আলাদা জিনিস, সেটা এর সঙ্গে মেলালে চলবে। এই জন্য আমি বলবো যে ওইখানটায় এই বাবা ভাঙ্গা জাতীয় যে সমস্ত মহাত্মা বলেই বলি আর কি, যতটুকু লেখনীতে জানা যায়, এনারা যেটা বলছেন, মহাত্মা তো সবাই নয়, মুখে শুধু বললে হবে না, মহাত্মা বহুত বড় শব্দ, যাই সম্মান দিয়ে বলছি, ওনারা যেটা যেভাবে বলেছেন যে করেছেন, সেটা নিয়ে কিন্তু এই যে মিলিয়ে দেওয়ার চেষ্টা, আমি বারবার বলছি যে মিলিয়ে দেওয়ার চেষ্টাটা হচ্ছে। হ্যাঁ, এই ছন্দটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমাদের সমাজে এখন, বর্তমান সমাজে বা বিগত দিনও দেখা গেছে সবসময় মিলিয়ে দেওয়ার টেন্ডেন্সি, আমি মহাকাল, আমি উজ্জয়িনীর মহাকাল, এই যে মিলিয়ে দেওয়ার চেষ্টাটা সবসময় কিন্তু চলছে। এটা আমাদের ভেতরের অহংকার প্রবৃত্তি, একটি টেন্ডেন্সি, এটা স্বভাবজাত কর্ম, এটা হয়। আমি মহাকাল বলতে গেলে কোথায় যেন একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মহাকাল মানে বুঝতে পারছো তো, আমি বলবো মহাকাল, এইটা আমার বোঝানোর প্রচেষ্টা থাকছে সবসময়। এবং ভারতবর্ষে অনেক সাধকদের ভেতরে এই জিনিসগুলো দেখা গেছে, মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি রাম, আমি রহিম, আমি কৃষ্ণ, আমি গড, আমি আল্লাহ, আমি নবী, আমি অমুক, আমি তমুক, এই যে সবসময় মিলিয়ে দেওয়ার চেষ্টা। বাস্তবিক উনি সাধনায় গিয়ে হয়তো কিছু জিনিস দেখেছেন, জেনেছেন, ভালো জায়গায় পৌঁছেছেন, কিন্তু বাইরে এসে এক্সপ্লেইন করছে এমন ভাবে যে জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। অনেক সাধক আছে আমাদের ভেতরে যারা সাধনার ভেতরে গিয়ে দেখাচ্ছে অন্তর্লীন হয়ে গেছে, তারা একদম কৃষ্ণের লীন হয়ে গেছে, মানে ও আর নিজে নেই, কৃষ্ণ হয়ে গেছে, একদম ডাইরেক্ট। আমার কাছে প্র্যাকটিক্যাল প্রমাণ আছে, আমি কিন্তু বাজে কথা বলিনি, প্র্যাকটিক্যাল প্রমাণ আছে, তাই বলছি। যেমন সাধক আছে একদম ডাইরেক্ট কৃষ্ণ হয়ে গেছে, ওনার বডি আর নেই, কৃষ্ণ হয়ে গেছে। আমি দেখিয়েও দিতে পারি, সেই লোকের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারি, তার অনুভূতির কথা বলতে পারি, কিন্তু এটা বাইরে প্রকাশ করা যাবে না। আমি যতটুকু জানি ততটুকুই বললাম। তার মানে সে ভেতরে গিয়ে সাধনা করে এই জিনিস দেখেছে সমাধিতে, এবার বাইরে এসে বলছে বুঝতে পারছিস তো আমি কে, আমি কিন্তু কৃষ্ণ। জিনিসটা যখনই বাইরে এক্সপ্লেন করার চেষ্টা হচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে না? এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর তুমি যখন কৃষ্ণ, তখন নতুন করে বলার দরকার নেই আমি কৃষ্ণ, আমি মহাকাল, আমার চেহারা এটা। এখন তুমি আমার সামনে এসেছো বা আমি তোমার সামনে গেছি, এখন বলার দরকার আছে, দেখতে পাচ্ছ আমাকে কিরকম আমি, এটা বলার অর্থটা কি? অহংকার প্রকাশ পাচ্ছে না? তুমি তো আমাকে অটোমেটিক দেখতেই পাচ্ছ, তোমার সামনে যখনই আমি প্রকাশ হয়েছি, যখনই প্রকাশ হয়েছে তখন তো তুমি আমাকে দেখতে পাচ্ছ, নতুন করে তো বলার দরকার নেই আমি অমুক অমুক, আমি অমুক মহারাজ। এগুলো হচ্ছে নাম। আমার নাম কি? মহাকাল স্বামীজি মহারাজ। বাস্তবিক আমার নাম কি মহাকাল স্বামীজি মহারাজ? আমার কোনো নামই নেই, আমার নামের কোনো ঠিকানাই নেই। তাহলে আমি ব্যক্তিকে, আমি ব্যক্তি সম্পর্কে এখন অনভিজ্ঞ। যদি আমার ব্যক্তি সম্পর্কে বলতে হয় তাহলে অনন্তের দিকে চলে যাবে, যাবে না? ঠিক। আমার যদি শুধু এখন নখের কথা বলি, আপনি কতবার এই জীবদ্দশায় তো কতবার নখ কেটেছেন বলতে পারবেন? না, হিসাব নেই কিন্তু আপনার, এটা সম্ভব না। কতটুকু নখ কেটেছেন বলতে পারবেন? হিসাব নেই আপনার। না, এই নখ প্রতিনিয়ত লম্বা হচ্ছে, চুল প্রতিনিয়ত লম্বা হচ্ছে, দাড়ি প্রতিনিয়ত লম্বা হচ্ছে, চামড়া প্রতিনিয়ত খসে যাচ্ছে, আবার নতুন চামড়া আসছে, প্রতিনিয়ত কোটি কোটি সেল মরে যাচ্ছে, কোটি কোটি সেল আবার জন্ম নিচ্ছে। আপনার হিসাব আছে?
না। এক একটা সেল সম্পর্কে, শুধু নখের সম্পর্কে বলতে শুরু করুন, অনন্তের দিকে চলে যাবে। তার মানে আপনি আপনার সম্পর্কেই অনভিজ্ঞ। আপনি বলতে যাচ্ছেন অনন্তের ভবিষ্যৎবাণী, নিজে বলতে যাচ্ছেন আমি কে দেখো। এগুলো সবই অহংকার, জেনে রাখুন এগুলো অহংকার। এই জন্য ভারতের যে সমস্ত বড় বড় মহাত্মা মহাপুরুষগণ এসেছেন, যারা ত্রিকালদর্শী মানে সব জানেন, তারপরেও কিন্তু এরকম বাজারের দরে এসে বলেন না এইটা দেখো ভবিষ্যৎবাণী, পটলের দাম এটা, আলুর দাম এটা, এই 1 মাস পরে কিন্তু আলুর কিলোর দাম উঠে যাবে 60 টাকা। তারা জানেন যে এখান থেকে 3 মাস পরে 60 টাকা দাম হবে, আমি বলি বা না বলি ওটা হবে, সুতরাং আমার বলার কোনো দরকার নেই। কারণ প্রকৃতির নিয়ম, নিয়তি মানে তারা টাইমটাকে নিয়ন্ত্রণ, এগুলো খুব কঠিন বিষয়, বিরাট কঠিন বিষয়। এগুলো সায়েন্টিফিক আলোচনা এখন করা সম্ভব নয়। তাই বলবো যারা বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন, কারো বিশ্বাসে আমি আঘাত করছি না, কিন্তু একটু কুসংস্কারের জন্য মতবাদের উপর বিশ্বাস করা, কুসংস্কারের জন্য একটু ধর্মের উপরে আস্থা রাখা বা বিশ্বাস করা, সেটা তো আরো বড় বিপর্যয়, ঠিক কিনা? ঠিক। আমি পরিষ্কার রূপে জানবো, প্র্যাকটিক্যালি জানবো, প্র্যাকটিক্যাল জানবো। আমি যখন কোনো ভবিষ্যৎবাণী দেবো তখন তো পরিষ্কার বলতে হবে 2011 সালে কি 2025 সালে অমুক ডেটে, অমুক তারিখে, অমুক সময়, অমুক স্থানে নির্দিষ্ট করে তোমাকে বলতে হবে। ওই একটি ভাষা বললে হবে না 2025 সালে জাপানে একটি বিরাট একটা হয়ে গেল, কি বুঝবো? জাপানে তো অনেক দিকে ক্ষতি হতে পারে 2025 সালে, এবার সেটার সাথে এটা মিলে হয়ে গেল বলে আমি বলে ফেলেছি। কালকে একটু ঘটনা বলছিলাম না, যে আমি জাস্ট 3 মিনিট আগে আমি তাকে ডাকছি, সে দীর্ঘদিন আমার সাথে কোনো যোগাযোগ করছে না, আমি তখন তাকে ডাকলাম, সাড়া দাও, তুমি সাড়া দাও, আমি কিন্তু জ্ঞান তো বলছি, সাড়া দাও, জাস্ট 3 মিনিট পরে ডাক। এটা কাকতালি অনেক বলবে, কিন্তু আমি তো প্র্যাকটিক্যাল তাকে ডাকছি, আসো সাড়া দাও, হ্যাঁ উত্তম কোথায়, সাথে সাথে ডাক শুনছে, কিন্তু উত্তম তো জ্ঞানী ছিল না। এই যে প্র্যাকটিক্যালটা আমি ডেকে নিচ্ছি, তোমাকে ডাক শুনতেই হবে, আমি বলছি ডাক শুনতেই হবে, তাহলে তুমি ডাকটা শুনছো, তুমি নেই অথচ ডাক শুনছো এবং তুমি রেসপন্স করলে, তাহলে বিষয়টা কি হলো? পরিষ্কার হলো, নিট অ্যান্ড ক্লিন, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু এটাও সাবকনসিয়াস মাইন্ড, এটা কসমিক মাইন্ড, এটাও বিজ্ঞান আছে, এটারও একটা বিজ্ঞান আছে, কিন্তু শুধু মিলিয়ে দিলে চলবে না। আমি দেখেছিলাম, মনে মনে ভেবেছি, দেখেছো ফোন করে ফেলেছে বা যোগাযোগ করেছে বা এরকম করে ভাবলে হবে না, একটু প্র্যাকটিক্যাল হবে। তাই যারা ভবিষ্যৎবাণী করছে, যা করছে, আমরা যারা জানছি, সেটা প্র্যাকটিক্যাল হবে, খুবই প্র্যাকটিক্যাল এবং নিট অ্যান্ড ক্লিন হতে হবে। ওই শুধু বললে হবে না নেতাজি আবার ফিরে আসবে, যে কবে ফিরে আসবে ডেট তারিখের কোনো উল্লেখ নেই না, 500 বছর পরে ফিরে আসতে পারে। এবার এদিকে 500 বছর ধরে উনি কিন্তু নাম কামিয়ে যাচ্ছে, আমি ভবিষ্যৎবাণী করেছি, বুঝুন যারা শুনছি আমরা কেউ থাকবোই না, সেটা সেদিন কি হবে? অথচ আপনি আজকে 60 বছর ধরে বিশ্বাস করে যাচ্ছেন নেতাজি ফিরে আসবে। এই বাড়িটা কবে থেকে লেখা হয়েছে বলুন তো? ট্রেন স্টেশনে বিভিন্ন জায়গায় লেখা দেখবেন, এটা নিয়ে একটু সমালোচনা, অনেকে আমাকে খারাপ বললেন, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, যারা এটাকে বিশ্বাস করেন, কত বছর ধরে এই লেখাটা দেখছেন নেতাজি ফিরে আসবে? অনেক দিন। আপনার তো অনেক বয়স, আপনি বলুন কত বছর? আমি অনেক বছর দেখি, শুধু এটা না, আরও আছে এরকম অনেক কিছুই, যেটা যেমন বালক ব্রহ্মচারী, উনি আবার ফিরে আসছেন, নেতাজির বেশে ফিরে আসবেন, এরকম সব অনেক কিছু শুনছি, এরকম ফিরে আসবে শুনছি। আমি তো এটা শুনছি ধরুন না বলে 30 বছর, 30 52-53 বছর বয়স। তাহলে আপনার কাছে তো এই তথ্যটা আছে, আমাদের নাই বয়স কম, আমরা জানি। আমি এমন একজন ব্যক্তির কাছে শুনেছি যারা ওই পরম্পরা দীক্ষিত, বলছে মহারাজ আমি তো আজকে 30 থেকে 40 বছর এটা শুনেছি, সে নিজেই বলছে তার বয়স আপনার থেকে অনেক বেশি, তারই পরম্পরা। তাহলে আজকে 40 বছর ধরে বলছে, 40 বছর তো হবে প্রায়, ঠিক আছে, তা 30-40 বছর যদি হয়, তা 30-40 বছর ধরে ফিরে আসবে, কিন্তু এর ভেতরে আসেনি। এখন যদি আপনি 40 বছর ধরে এই কথাটি শোনেন, আর আমি কতদিন বলেন, ম্যাক্সিমাম 20 বছর, তার মানে গেল আমি বিশ্বাস নিয়ে হয়ে গেল যে ফিরে আসবে, এর ভেতরে কিন্তু আর আসবে না। এবার নাতি পুতনি জীবনে ফিরে আসবে, তারা এসে বলবে আমার দাদু গল্প দিয়েছিল, দেখেছো ফিরে এসেছে, হয়ে গেল। বাস্তবিক নেতাজি ফিরে আসবে কিনা, এটা নেতাজির প্রসঙ্গ, এটা বলবো না এখন, পরবর্তীতে সময় হলে বলবো। আর আমরা এসব নিয়ে মুখ খুলতে চাই না। অনেকে বলবেন যে আপনি যদি এতই জ্ঞানী বলে দিন, না আমাদের অত বড় বিজ্ঞানী সাথে দরকার নেই, ঠিক আছে, লাঞ্ছনা অপমান যা করার করতেই পারেন, কিন্তু এসব বিষয় নিয়ে আমাদের মুখ খোলার কোনো রাইট নেই বা আমাদের বলবার কোনো প্রশ্নই আসে না, এগুলো আবশ্যকতা নেই। প্রকৃতির নিয়ম আছে, জগন্নাথের নিয়ম আছে, তিনি কালচক্র অনুসারে যেটা করে সেটা করছেন, ওইখানে হাত কারো দেওয়ার ক্ষমতা নেই। যারা দিয়েছেন, যারা বলেছেন, হ্যাঁ কোনো মহাপুরুষ ভবিষ্যৎবাণী করেছে, কিন্তু সেটা সমাজের কল্যাণার্থে, ঠিক আছে, সমাজের কল্যাণের দিকে তাকিয়ে, তাও ওখানে টাইম স্পেস কাল চক্র আদি নিয়ম নিয়তি বিধি নিষেধ মেনেই সেখানে একটা ভবিষ্যৎবাণী করেছেন। সেই সব মহাপুরুষদের বাণী দিব্য বাণী,
অভ্রান্ত বাণী, তাদের নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বাণী সেরকম আছে। কিন্তু দেখবেন প্রায়শ আজকে সমাজ জীবনে দেখা যাচ্ছে যে বাণীতে ভর্তি হয়ে গেছে, শুধু ভবিষ্যৎবাণীতে এখন ভর্তি হয়ে যাচ্ছে, অমুক বলেছিলেন তমুক বলেছিলেন, এত কথা কেন রে ভাই? বাস্তবিক কিন্তু কোথাও কোনো প্র্যাকটিক্যাল আমরা আসলে প্রামাণ্যমতি পাই না। ওই কোথাও কোথাও মিলিয়ে দেওয়ার চেষ্টা, 100% দেখা যায় যে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। 2025 সালে কোনো ঘটনা ঘটে গেলে এবার দেখবেন 26 সালে গিয়ে সব লাফাচ্ছে, ওই যে বাবা ভাঙ্গা বলেছিল, এই যে মিলে গেছে। এখন আমি বাবা ভাঙ্গার বিষয় নিয়ে বিতর্ক করতে যাবো না, ঠিক আছে? তো যাই হোক, তবে সমাজ অনেক অপরিচ্ছন্ন হয়ে উঠেছে, পৃথিবী আসলে উত্তপ্ত এবং বিক্ষিপ্ত, মানুষ তো আরও বিক্ষিপ্ত। সুতরাং একটু সাবধানে চলতে হবে, পরিবেশ ঠিক রাখতে হবে, গাছপালা যা কিছু আছে পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করতে হবে, তা না হলে আরও প্রাকৃতিক বিপর্যয় আসবে। শুধু ভবিষ্যৎবাণীতে লেখা আছে বললে হবে না, আমরা সচক্ষে দেখতে পাচ্ছি বিপর্যয়ের ভেতরে আমরা আছি এবং ভবিষ্যতে আরও বড় বিপর্যয় আসছে। একটি সাধারণ একটি পাবলিকও জানে যে হ্যাঁ, আগামীতে যে পরিস্থিতি আসতে চলেছে, আমরা যেভাবে চলছি তাতে বড় বিপর্যয় ছাড়া আর কিছুই নেই সামনে। তার মানে আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্ক মানে এটা নয় যে ঘরের ভেতরে ভালো বিল্ডিং বাড়ি বানিয়ে আমি বসে থাকবো, আমাকে সুনামিতে বা ভূমিকম্পে কিছু করতে পারবে না, এটা না। বিষয়টি হচ্ছে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিবেশকে সুন্দর রাখতে হবে, গাছপালা লাগাতে হবে, অবৈধ কোনো কাজকর্ম করা যাবে না, পৃথিবীকে সুন্দর রাখতে হবে যাতে টেম্পারেচার না বাড়ে, ঠিক আছে? হ্যাঁ, এখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়ানোর কোনো কাজ যাতে না করি আমরা সেই সব বিষয়ে ধ্যান দিতে হবে, মানসিক পরিবর্তন হতে হবে। এইবার আপনি আমি কিন্তু এগুলো যদি আমি না মানি তাহলে তো বিপর্যয় শুধু হতেই থাকবে। সুতরাং এইসব বিষয়ে ধ্যান দিতে হবে, ঠিক আছে? যাই।